গুড মর্নিং, কেমন আছো সবাই? আশা করি অনেক ভালো আছো, সুস্থ আছো। সকালবেলা মেয়েকে স্কুল দিয়ে এসে তারপরে ছাদে আসলাম। ভাবলাম যে না, আগে গাছগুলোতে জল দিয়ে দিই। আর আমাদের ড্রাগন গাছটা দেখেছো কি দারুণ হয়েছে না বলো? ড্রাগন গাছ পুরো এরকম ছাদে যদি মাচা করে করে দেওয়া হয়। আর ড্রাগন গাছগুলো যখন এই মাচাটা করা হয়েছিল তখন এতটা ঝুলে পড়েনি। এখন বেশ অনেকটা বড় হয়েছে। এবছর না হলেও আসছে বছর কিন্তু ড্রাগন হবে। আমার শাশুড়ি মা বলছে ছাদের মধ্যে শুধু ড্রাগন গাছই রাখবো কণিকা, আর কোনো গাছ রাখবো না। আমি বলি ঠিক আছে, তুমি তো বলো রাখবে না, কিন্তু এক একদিন এক একটা গাছ নিয়ে হাজির হও। আগে আমার যে নেশাটা ছিল গাছ কেনার, সেই নেশাটা এখন আমার শাশুড়ি মায়ের মধ্যে দেখতে পাই। যখন যে গাছটা পছন্দ হয় টুক করে কিনে নিয়ে আসে। এই তো সেদিন তোমার আঙুর ফল গাছ আনলো। একটা আনলো, সেই গাছটা একটু মরে মরে যাচ্ছিল বলে আর একটা গাছ নিয়ে আসলো। তারপরে বলছে আমি একটা লাল জামরুলের গাছ আনবো। তারপরে আবার লেবু গাছ কিনে এনেছে সেদিন। আমি আবার দুটো এনেছিলাম। সেই দুটোতে একটা লেবু হয়েছে ব্যালকনিতে, আর একটা গাছে ফল ঝরে গেছে বলে আমি আবার ছাদে এনে রেখেছি। তারপরে মা আবার আর এক রকমের লেবু এনেছে, কি কলমবাগ লেবু না কি বলে, ওই আর একটা লেবু গাছ এনেছে। মৌসুমী লেবু, কত কোনো কিছুর অভাব নেই এইটুকুনি ছাদে, জানো না। বলছে দাঁড়াও আরো অনেক কিছু করব। আমি বললাম দেখো আমার ছাদটা বাঁচিয়ে তুমি আগে ছাদ ওই টবের নিচে ইট দাও, না হলে কাঠ দিয়ে ওগুলোকে আগে ঠিকঠাক করে রাখো। বলছে দাঁড়াও দাঁড়াও সব ঠিক করব। তারপর একটু ওপরে এসে এই দিকটা আসলাম। এইদিকে দেখো কি সুন্দর চাল কুমড়োর গাছ হয়েছে। বেশ সুন্দর চাল কুমড়োও ছেড়েছে, তার সাথে ফুলও হয়েছে, আর পুঁই শাক গাছও হয়েছে। আর একটা লাউ গাছও হয়েছিল, ওটা কেটে ফেলা হয়েছে কারণ যা রোদ দিয়েছিল না, সব লাউগুলো নষ্ট হয়ে গেছে আর পাতাও সে কিরম মরে গেছিল। তো ছাদটা পরিষ্কার করলাম। তারপরে আসলাম নিচে। নিচে এসে আবার নিচের কাজগুলো কমপ্লিট করতে হবে। যতটা তাড়াতাড়ি পারছি, মানে যতটা তাড়াতাড়ি সম্ভব কাজগুলো সেরে নিচ্ছি। বাসনগুলো মেজে নিচ্ছি, মাজা হয়ে গেছে প্রায়, এবার ধুয়ে নিলেই হয়ে যায়। বাসন মাজা কমপ্লিট করে এবার ওভেনটা মুছে নিচ্ছি। প্রতিদিনের যে অভ্যাসগুলো সেগুলো তো অভ্যাসে পরিণত হয়ে গেছে, সেই কাজগুলো আমরা চাইলেও ছাড়তে পারি না। যখন ছোট ছিলাম তখন না সকালবেলা দেরি হয়ে যাবে বলে মা রাত্রেবেলা যত রাতি হোক না কেন বাসনটা মেজে তারপরে ঘুমাতো। কখনো কখনো বাবা বলতো রেখে দাও না, সকালে উঠে মেজে নেবে, বা আমরাও বলতাম রাখো না, মা সকালে উঠে করে নিলে হয়ে যাবে। মা বলতো না, তোদের পড়াশোনা আছে, স্কুল আছে, তারপরে আমারও কাজ আছে। তো এইসব কথা ভেবে বৃষ্টি বাদল ঝড় যাই হোক না কেন ঠিক বাসনটা রাতে মেজে রাখতো। আবার সপ্তাহে দুদিন মা ঘর লেপতো। বৃহস্পতিবার তো আমাদের আছেই, পুরো মাটির ঘর, মাটির ডোয়া, মানে ওই ধারগুলো কাতগুলো হয় যেগুলো ঘরের। আর তারপরে উঠোন পুরো একদম গোবর দিয়ে আর মাটি দিয়ে নেতা দেওয়া হতো। তারপরে যখন মা কাজে যাওয়া শুরু করলো, কাজে ব্যস্ত হয়ে গেল, তখন সেই কাজগুলো দিদি করতো। তারপরে যখন দিদির বিয়ে হয়ে গেল তখন কাজের দায়িত্ব পড়লো আমার ওপর। যখন দিদির বিয়ে হয়নি তখন আমি আর আমার দাদা মিলে দিদিকে খুব জ্বালিয়েছি। সারাদিন আমার দাদা জামা কাপড় বিছাতো। ওর একটা আলনা ছিল, এখনো হয়তো আছে। সেই আলনাটার, হ্যাঁ এখনো আছে, সেই আলনাটার মধ্যে দিনের মধ্যে 10 বার 10খানা জামা চেঞ্জ করতো। আর যখনই একটা জামা চেঞ্জ করতে আসতো, আর একটা মানে আরো 10টা জামা ফেলে দিয়ে যেত। ফেলে পুরো মাটিতে ফেলে একদম অগোছালো করে রেখে চলে যেত। মানে বুঝতো না যে বোন এত কষ্ট করে গুছিয়ে রেখেছে, বিছাবো না, এই নিয়ে বেঁধে যেত কামড়াকামড়ি। তারপরে আবার শুরু করলাম আমি গোছানো, যখন দিদির বিয়ে হয়ে যেত, মানে বিয়ে হয়ে গেল, তখন না আমি বলে দিতাম যে তুই ঠিক করে জামা কাপড় রাখবে, ভেবে বিছাবি না। তারপরেও কে কার শোনে, ও তো ওর মতো, যে যার কাজ সে বজায় রেখেছে। তো যাই হোক গুছিয়ে রাখতাম প্রত্যেকটা ঘর বাড়ি। আমিও সপ্তাহে দুদিন আসলে একদম সকাল হোক বিকেল হোক যখনই সময় পেতাম একদম টিপটপ করে রাখতাম। আরো আশেপাশে দু চারজন বলতো যে কোনি এত কুড়ে ছিল, সে এখন কাজের হয়ে গেছে। হ্যাঁ, একটা সময় থালা ধুয়ে ভাত খেতাম না, তাই বলে এই নয় যে খুব বড়লোকের বেটি ছিলাম, বড়লোকের যারা বড়লোকের মেয়ে হয় তারাই ভাত থালা ধুয়ে ভাত খায় না, সেটা নয়। গরিব ঘরে বড় হয়েছি ঠিকই, কিন্তু সেই যে মানে ঠিকঠাক রেখেছে বাবা মা, বা মানে এমন নয় যে সব আবদার পূরণ হয়েছে বা কিছু, কিন্তু ওই যে কাজকর্মের দিক থেকে একটু কুড়েছিলাম। সবাই সবাই তো সমান হয় না। তারপরে যখন আস্তে আস্তে বড় হলাম তখন বুঝলাম, যখন দিদির বিয়ে হয়ে গেল, যে না সংসারটাকে এবার সাজাতে হবে, কারণ মা তো সবসময় বাড়িতে থাকে না। কারণ মা যখন সারাদিনের শেষে বাড়ি আসতো না তখন সন্ধ্যা হয়ে যেত, এসে আবার রান্না করতো। তারপরে যদি সমস্ত কাজ আমি অগোছালো করে গুড রেখে মর্নিং দিই সবাইকে, তখন তো কেমন হবে আছো? না আশা বলো। করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আর সকালের কাজকর্মগুলো কমপ্লিট করে একটু চা খেতে আসলাম। কাজ হয়ে গেছে অনেক সকালে, মেয়েকে স্কুল দিয়ে আসে আর ঘুমাইনি। তারপরে ভাবলাম যে তাহলে মা উঠুক একেবারে চাটা করবো, বসেছিলাম, ঘরে বিস্কুটও ছিল না,
তো ভাবলাম যে কোয়েলের মা উঠুক, তাহলে কোয়েলকে বলবো একটু বিস্কুট এনে দিয়ে সামনের দোকান থেকে, আর তারপরে মা আর আমি মিলে চা খাবো। তো মা গেছে একটু ডাক্তারের কাছে নাম লেখাতে, দিদিভাইকে মনে হয় ডাক্তার দেখা প্রয়োজন, এবার আমি তো জানি না সেটা। তো কোয়েল এসে বলছে, মামি খাবো কি, ভাত বসিয়েছো? আমি বললাম কেন, দিনই কোথায়, মা প্রতিদিন ভাত বসায়, আমি খুব কমই বসাই, আমি কাজ বাজগুলো করে তারপরে চাটা করে বসি একটু, মা এসে ভাত বসায়। মনে কেন দিনই করে, বলছে দিনই ডাক্তার কাছে গেছে, তাড়াহুড়ো করে এসে ভাত বসিয়েছি, নাহলে তো কাছে খেয়ে যেতে পারবে না স্কুলে। তো আমি এবার তারপরে একটু চা বসালাম, ভাত হয়ে গেছে, মেয়েরও আর কোয়েলেরও একেবারে ভাত বসিয়ে দিয়েছি, দুজনে মিলে খেয়ে নেবে। মেয়ে আসলে মেয়েকে একটু গরম করে দেবো। আর ভেন্ডি সেদ্ধ ভাত দিয়েছি, কারণ মেয়ে ভেন্ডি সেদ্ধ ভাত খেতে ভীষণ ভালোবাসে। কিছু জিনিস নিয়ে না খুব অবাক লাগে, আবার ভালো লাগে। মাঝে মাঝে যখন আমাদের কোনো সমস্যা হয়, তখন আমরা প্রত্যেকেই ভগবানকে দোষ দিই। আমরা বলি, ভগবান তুমি কি চোখে দেখো না, তুমি কি অন্ধ? আবার বলেও ফেলি, ভগবান সত্যিই অন্ধ, ভালো লোকের জন্য ভগবান নেই, যারা যারা খারাপ লোক তাদেরকেই ভগবান আরো বেশি বেশি করে দেয়, বেশি বেশি করে ভালো রাখে। কিন্তু না গো, যারা ভালো মানুষ হয় না, ভগবান তাদের প্রত্যেকের পরীক্ষা নেয়, ভীষণ বেশিভাবে নেয়। আর যারা খারাপ হয় তাদের অত পরীক্ষা নেয় না, আমি এটা দেখেছি। তো আমাদের জীবনে প্রচুর পরীক্ষা দিতে হয়েছে। আমি যখনই কোনো ভালো কাজ করতে গেছি, বা নিজের পায়ে নিজে কোনো কাজ করতে গেছি, যে এটা করলে আমার ভালো হবে, বা আমি 2 টাকা ইনকাম করতে পারবো, বা ভালো রাখতে পারবো সবাইকে, তখনই না সেই কাজে আমার হাজারটা বাধা পড়েছে। প্রত্যেকটা কাজে আমি সাকসেস হয়েছি অনেক কষ্টে, কিন্তু আবার সেই জায়গাটা না আমি অনেক সময় হারিয়েও ফেলেছি। তারপরেও আমি আবার কষ্ট করে আবার একটা জায়গা পেয়েছি। তো সেই রকমই হলো আমার এই বিজনেসটা। তোমাদের আশীর্বাদ ভালোবাসায় অনেক কষ্ট করে আজকে এই বিজনেসটা আমি একটু স্বল্প পরিমাণে দাঁড় করাতে পেরেছি। বলতে পারো এখন টুকটাক যেটুকুনি তোমাদের ভালোবাসা আশীর্বাদে 1 বছর 1.5 বছর ধরে হচ্ছে, মোটামুটি হচ্ছে। হ্যাঁ, সবসময় আর 5 জনের মতো আমি লাইভ করতে পারি না, এসে আমি প্রোডাক্ট দেখাতে পারি না, কিন্তু আমি, আমার গ্রুপ আছে, তো সেখান থেকে আমার যারা কাস্টমার রয়েছে, তারা রেগুলার কাস্টমার, আমার থেকে প্রোডাক্ট নেয়, তারা ভালো রিভিউ দেয়। আর আমিও মোটামুটি একটা জায়গায় এখন আসতে পেরেছি। এমন নয় যে অনেক কিছু করে ফেলেছি, ছোটোর মধ্যেও হলেও কিছু করতে পেরেছি। তো যে কারণেই বললাম যে ভগবান না সবার পরীক্ষা নেয়, সবাইকে কষ্ট দেয়। আমাকে অনেক কাঁদিয়েছে, অনেক কষ্ট পেয়েছি, তারপরেও বলবো যে হ্যাঁ, ভগবান ভালো রেখেছে, তা দেখেছে সব কিছু, তাই আবার সেই দিনগুলো ফিরিয়ে দিচ্ছে। তো এইটুকুনি বলার, সবাই যে যার কাজ করে যাও চোখ বন্ধ করে। আর যে দেখার সে ঠিক দেখবে, যে বোঝার সে ঠিক বুঝবে, কেউ বুঝুক আর না বুঝুক। তো এই আর কি, আর কিছু বলার নেই। কিছু কিছু কথা তোমাদের বলি যেগুলো আমার মনে হয় হ্যাঁ, এই পজিটিভ কথাগুলো বললে না হয়তো তোমাদের জীবনেও কিছু তোমরা ভালো করতে পারবে। কারণ আমরা অনেক ঘরের বউরা আছি যারা অনেক পিছিয়ে, তাদেরকে ডাউন করার লোকের অভাব হয় না, কখনো ফ্যামিলির লোক, কখনো বাইরের আর 5টা লোক। যখন ভিডিও করতে বসেছিলাম তখন অনেক মানুষের অনেক কথা শুনেছিলাম, এর বাড়ির বউ কি ভিডিও করে, এমনকি আমার বাবার বাড়ির ওখানেও অনেকে আমাকে খারাপ কথা বলেছিল আমার ভিডিও করা নিয়ে। তাদেরকে আজকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিতে পেরেছি যে একটা মেয়ে চাইলে সবকিছু করতে পারে, শুধু একটা মেয়ে নয়, একটা মানুষ চাইলে সবই করতে পারে। তো যাই হোক, দেখো আজকে ব্লগে অনেকগুলো কথা বলে ফেললাম তোমাদের। অনেকেই আবার বলবে যে ইস, তুমি অতিরিক্ত জ্ঞান দাও, কি করব বলো, আমি মানুষটা একটু এরকম, আমি একটু জ্ঞান দিতেই ভালোবাসি। যারা নেওয়ার তারা নেবে, আর যাদের পছন্দ হবে না তারা ঝেড়ে ফেলে দেবে। আর এদিকে রান্না করছি, তো মশলা কষিয়ে নিলাম, আর সংসারের অনেকগুলো কাজ তোমাদের সাথে কথা বলতে বলতে চলে আসলো, মানে হয়ে গেছে আর কি। তো ঝিঙে আলু দিয়ে তরকারি করব, মানে মাছের ঝোল করব। তো মাছের ঝোলটা ওই একটু পাতলা করে করব, আদা জিরে লঙ্কা বাটা দিয়ে। তো এই ঝিঙে এটা করব, আর তার সাথে শাপলা করব। সকালবেলা মেয়েকে দিয়ে আসার সময় ভীষণ শাপলা খেতে ইচ্ছা করছিল। আর যখন সিজনাল, যখন যে সবজিগুলো থাকে না সেগুলো আমার খেতে বেশ ভালো লাগে, যেমন ঝিঙের সময় ঝিঙে, তারপরে শাপলা একটা টাইমে যখন হয় শাপলা, এবার শাপলা তো খুব ক্ষণিকের জন্য পাওয়া যায়, পুজো চলে গেল কি শাপলা চলে গেল, আর শাপলা তখন পাওয়া যাবে না, তখন আবার সেই ওয়েট করতে হবে 1টা বছর। তো যখন যেটা খাওয়ার তখন সেটা খাওয়াটাই ভালো। আর মাছের ঝোলটা এদিকে বসিয়ে দিয়ে মাছটা অন্যদিকে ভাজতে বসিয়ে দিয়েছিলাম, কারণ যত তাড়াতাড়ি রান্না করে উঠে পারা যায়, তারপরে তো আবার কাজে বসতে হবে। আর এবার এখানে মাছগুলো ভাজা হয়ে গেছে, মাছগুলো দিয়ে দিচ্ছি। এটাই বলবো সবশেষে, যে জীবন তোমাকে অনেক কাঁদাবে,
মানুষ তোমাকে অনেক কাঁদাবে, তোমার পরিস্থিতি তোমাকে অনেক কাঁদাবে, কিন্তু তোমাকে সব রকম পরিস্থিতিতে শক্ত থাকতে থাকতে হবে। সেই কষ্টের কান্নাটা না সুখের কান্নায় পরিণত হবে। এটাই বলবো, সবাই পারবে। মনে জোর রাখো, পজিটিভভাবে এগিয়ে যাও, সব কিছু জীবনে সম্ভব। তো এবার শাপলাটা বসাবো। আর শাপলা এইভাবে আমার মা করতো, আমি একটু অন্যরকমভাবেই করি। কালো জিরে ফোড়ন দিয়ে রসুন আর কাঁচা লঙ্কা দিলাম, দিয়ে এবার ওটা ভাজা ভাজা করে দিয়ে দিলাম শাপলা। আর রসুনটার জন্য আর কালো জিরেটার জন্য না খুব সুন্দর একটা গন্ধ আসে, খেতেও ভালো লাগে। আর আজকে শাপলাটা ভীষণ টেস্টি হয়েছিল। তো চলো, আর ভিডিওটা কন্টিনিউ করলাম না, আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখলাম। যদি ভিডিওটার কিছু ভালো লেগে থাকে, যদি কিছু তোমাদের পজিটিভিটি দিতে পারি, অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। টাটা।